মানুষ নিজেরাই যদি তাদের আশেপাশের পরিবেশের দেখাশোনা করেন এবং সংরক্ষণের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন, তাহলেই একমাত্র পরিস্থিতি অনেকটা বদলাতে পারে। তার কারণ, পরিবর্তনের অভাবনীয় ক্ষমতা একমাত্র মানুষের হাতেই রয়েছে। আর সেটা আরোই সত্য কোনো এলাকায় বসবাসকারী স্থানীয় সম্প্রদায়গুলোর জন্য। তার কারণ, তারা নিজেদের আশপাশের পরিবেশকে ভালোভাবে বোঝেন, জানেন সেখানকার সমস্যাগুলো এবং সমাধানের রাস্তাও। ইকো ইন্ডিয়ার আজকের পর্বে তাই তেমনই কিছু মানুষ এবং সম্প্রদায়ের কথা আপনাদের সামনে তুলে ধরব। সকলকে স্বাগত জানাচ্ছি আমি, দেবী সাহা। আজকের পর্বে রয়েছে, আমরা লক্ষ্য রেখেছি ভারতের 7 দফার লোকসভা নির্বাচনে সেখানে জলবায়ু কি কোনোভাবে গুরুত্ব পাচ্ছে। তাছাড়া সবুজ বা পরিবেশ বান্ধব চাকরি কিভাবে দিল্লির মানুষের জীবন বদলে দিচ্ছে এবং বদলাচ্ছে স্থানীয় সরকারের কাজও। এবং ভারতের আগ্রাসী উদ্ভিদ লান্টানা বা পুটুস কিভাবে শিল্পের উপকরণ হয়ে উঠছে আর সচেতন করছে মানুষকেও। শুরু করা যাক ভারতের দক্ষিণে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে। সেখানকার একদল আলোকচিত্রী একটি অনন্য উদ্যোগ নিয়েছেন। চেন্নাই বহুদিন ধরেই পরিবেশগত সমস্যার মুখোমুখি এবং সেই পরিস্থিতি আরোই ভঙ্গুর হয়ে উঠছে জলবায়ু পরিবর্তনের কারণে। শহরের একদল আলোকচিত্রী সেই চিত্রই ক্যামেরা বন্দি করছেন, ছবি তোলার মাধ্যমে তারা নিজেদের শহরের গল্প মানুষের কাছে তুলে ধরছেন এবং সেই ছবি প্রদর্শনীর মাধ্যমে অন্যান্য মানুষকেও সচেতন করছেন। মানুষের জন্য বিপজ্জনক যে কোনো জিনিস উত্তর চেন্নাইয়ের ভাগাড়গুলোতে ফেলে দেওয়া হয়। আমাদের এই কথাগুলো বলা দরকার, কারণ আমাদের উপর এর প্রভাব পড়ছে। ভেসাই থোড়াঙ্গল উত্তর চেন্নাইয়ের ভেসারপাড়ির একটি যুব স্বেচ্ছাসেবী সংস্থা। এখানের 8 জন চিত্রগ্রাহকের একজন শক্তিবেল। তারা একসঙ্গে চিত্র প্রদর্শনী শুরু করেন, যার নাম এঙ্গাল থেলুক্কাল এঙ্গাল কাথাইগাল। এর অর্থ আমাদের রাস্তা, আমাদের গল্প। যারা ক্ষমতায় আছেন তাদের গল্পগুলোই আমরা বারবার শুনি, তাই না? এই উদ্যোগ একটি প্রশ্নের মাধ্যমে শুরু হয়েছিল, মানুষ যদি নিজের কথা নিজের গোষ্ঠীর ভাষায় প্রকাশ করে সেটা কেমন হয়। চিত্রগ্রাহক পালানিকুমারের নির্দেশনায় তারা উত্তর চেন্নাইয়ের প্রান্তিক মানুষের জীবনযাত্রাকে ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরতে চান। শক্তিবেল এমন একটি ঘটনার কথা বলছেন যা তার জীবনে বিরাট প্রভাব ফেলেছে। আমি অটোয় করে যাচ্ছিলাম, হঠাৎ এক সহযাত্রী জিজ্ঞেস করেন এই গন্ধটা কিসের। তিনি জানতে পারেন এই এলাকাটি ভেসারপাড়ি। তারপর উনি বলেন, ও সেজন্যই। তিনি আরো বলেন, এখানে লোকজনকে মশা কামড়ালে মশা মারা যাবে, লোকজনের কিছু হবে না। তিনি বলতে চেয়েছিলেন সেখানকার মানুষ অপরিষ্কার এবং বিষাক্ত। এ কথা শুনে আমাদের মনে আঘাত লেগেছিল। এই ঘটনার পরে শক্তিবেল স্থির করেন কোদুঙ্গাইয়ুরের ভাগাড়কে কেন্দ্র করে তিনি একটা ফটো সিরিজ করবেন। তার বাসস্থান ভেসারপাড়ির সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরেই এর অবস্থান। শহরের দুটো ভাগাড়ের একটি কোদুঙ্গাইয়ুর। এখানে 40 বছরেরও বেশি সময় ধরে জমে থাকা আবর্জনার স্তূপ পড়ে রয়েছে, যার আকার 190টা ফুটবল মাঠের সমান। একদিন লরিগুলো এনে জঞ্জাল ফেলছিল, তার মধ্যে একটা জলের বোতলের অর্ধেকটা জল ভরা। একজন জঞ্জাল কর্মী সেই বোতল খুলে জল খেলেন। তিনি ওখান থেকে কেন জল খেলেন এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, এর বাইরে নোংরা হলো, ভিতরের জল তো ঠিক আছে। লোকে বলে সময় বদলাচ্ছে, কিন্তু সত্যিটা হলো এখন এমন মানুষ রয়েছেন যারা শুধু প্রাণী বেঁচে থাকার জন্য লড়াই করছেন। আমার মনে হয় কোদুঙ্গাইয়ুর ভাগাড় নিয়ে শক্তিভেলের করা কাজ খুব জরুরি। একজন বিদেশি এই কাজ করতে এলে তারা কোনো মানুষের গল্প খুঁজবেন না, তাদের জীবন কেমন, তারা কিভাবে বাঁচেন, তারা কত প্রজন্ম ধরে এখানে আছেন। তারা কেবলমাত্র ভাগাড়ের দৃশ্য দেখিয়ে চলে যাবেন, কিন্তু শক্তিভেল স্থানীয়দের সাহায্য করেন। ভাগাড়ের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা তুলে ধরেন শক্তিভেল। তার তোলা ছবিগুলো পরিবেশগত ও সামাজিক অবিচারের কথা মনে করিয়ে দেয়। এ থেকে বোঝা যায় প্রজন্মের পর প্রজন্ম ধরে উত্তর চেন্নাই কেন বৈষম্যের শিকার হয়েছে। সমাজকর্মী বেনিশা উত্তর চেন্নাইয়ের বায়ু দূষণ নিয়ে কাজ করছেন। তিনি জানান শহরের এই অঞ্চলে সর্বাধিক প্রান্তিক মানুষের বাস। সেখানেই সবচেয়ে বেশি দূষিত শিল্পগুলো রয়েছে, যা দক্ষিণ চেন্নাইয়ে নেই। সত্যিটা অস্বীকারের উপায় নেই যে আমরা উত্তর চেন্নাইয়ের সম্পদের অপব্যবহার করছি এবং সেই সম্পদ শোষণ করেই বেড়ে উঠছি। আমাদের যা চাই সব সেখান থেকে পাই। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ, পেট্রোলজাত দ্রব্য সব, এমনকি দক্ষ শ্রমিকরা উত্তর চেন্নাই থেকে আসেন। অতিরিক্ত তাপমাত্রা ও অপ্রত্যাশিত বৃষ্টির মতো জলবায়ু পরিবর্তনে ভুগছে এই শহর।
বেনিশা দেখাচ্ছেন শোষণমূলক ব্যবস্থার কারণে কিভাবে এর ক্ষতিকর অভিঘাত প্রান্তিক মানুষের উপরে গিয়ে পড়ছে। জলবায়ু পরিবর্তন একদিনে সবার উপর প্রভাব ফেলে না, এটা ধীরে ধীরে প্রভাব ফেলে। যারা সামাজিক অবিচারের শিকার, বহু প্রজন্ম ধরে বঞ্চনার শিকার, তাদের উপর আগে প্রভাব ফেলে। এখানে তাদের বাড়ি, তাই এই চিত্রগ্রাহকদের এখানকার সমস্যাগুলো নিয়ে অভিনব দৃষ্টিভঙ্গি রয়েছে। ওই ছবিটার মতো, যেটা হয়তো আমার মাথায় আসতো না। তিনি শক্তিভেলের তোলা একটি ছবির কথা বলছেন, যেখানে 2023 সালের চেন্নাইয়ের বন্যার ভয়াবহ প্রভাব দেখা যাচ্ছে। পালানির মতে, প্রান্তিক সম্প্রদায়ের তরুণরা পরিবেশ সংক্রান্ত ক্ষয়ক্ষতিকে তুলে ধরতে বাইরের লোকজনের তুলনায় অনেক বেশি সক্ষম। চেন্নাইয়ের ভেলাচেরি ও মাদিপক্কমের মতো জায়গাগুলোর খোঁজ অনেকে নিয়েছেন, কিন্তু একই সময়ে উত্তর চেন্নাইও ডুবে গিয়েছিল। আমি ঠিক করি আমি এটা নথিবদ্ধ করব। ঝুঁকি নিয়ে একটা ছাতা সম্বল করে এখানকার বাড়ির ছাদ থেকে ওই ছবি তুলি। শক্তিভেলের মতো প্রান্তিক সম্প্রদায়ের যুবকদের ক্ষমতায়ন হলে, উপযুক্ত পরিকাঠামো দিলে গল্পকথকদের এক নতুন প্রজন্ম আসবে, যারা সামাজিক ও পরিবেশগত সমস্যার দিকে নজর দিবেন। এখানকার পরিস্থিতি নিয়ে সচেতনতা বাড়ানো আমাদের কর্তব্য, কারণ এ নিয়ে আর কেউ কথা বলে না। কেবল শিকার নেই, এটা নথিবদ্ধ করা দরকার। এই ছবি দেখে মানুষের ধারণা রাতারাতি বদলাবে না, কিন্তু এই ছবিগুলো নানা বিষয়ের মধ্যে যোগসূত্র স্থাপন করতে পারে। আমি উত্তর চেন্নাইয়ের জীবনকে ছবির মাধ্যমে নথিবদ্ধ করতে চাই। আমার কাজ সারা বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার বিশ্বাস আমি সেটা পারবো। এই প্রদর্শনীতে আসা মানুষদের দেখে বোঝা গিয়েছে, এর অভিঘাত কেবলমাত্র তাদের নিজেদের সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর অনুরণন বাইরেও পৌঁছেছে। মৌলিক অধিকার বলতে আমরা কি বুঝি? এমন সব অধিকার যা ভারতের সংবিধানে স্বীকৃতি পেয়েছে। তার মধ্যে সাম্য এবং স্বাধীনতার প্রতিশ্রুতিও রয়েছে। আচ্ছা, জলবায়ু সংকট সেখানে কিভাবে জায়গা করে নিতে পারে? ভারতের সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায়ে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানুষের জীবন এবং সমতা জড়িয়ে রয়েছে। সাম্প্রতিককালে ভারতে হয়ে যাওয়া 7 দফার লোকসভার নির্বাচনে এই বিষয়টি কতটা গুরুত্ব পেয়েছে? ভারতে জলবায়ু সম্পর্কিত লক্ষ্যমাত্রা কি যথেষ্ট শক্তিশালী, এবং ভবিষ্যতের জন্য পরিবেশ বান্ধব উন্নয়নে কতটা জোর দেওয়া হচ্ছে? অনুজ দয়াল দিল্লির মেট্রোর ছাদে বসানো সৌর প্যানেল দেখাচ্ছেন। ভারতের রাজধানীতে বিদ্যুৎ ও পরিবহনের রূপান্তরের ক্ষেত্রে অন্যতম উল্লেখযোগ্য পরিবেশ বান্ধব প্রকল্পগুলোর একটি দিল্লি মেট্রো। সৌর প্যানেলগুলো কেবলমাত্র মেট্রোর ছাদেই নয়, ট্রেনেও বসানো হয়েছে। দিল্লি মেট্রোর দর্শনটা খুব স্পষ্ট। গ্রিড থেকে পাওয়া বিদ্যুৎ ছাড়াও আমরা অপ্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে চাই, সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে চাই। মেট্রোর বিদ্যুতের প্রায় 1/3 আসে সৌরশক্তি থেকে। আগামী দশকের মধ্যে এই মাত্রা 50% পৌঁছাবে। ভারতের পরিবেশ বান্ধব শক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক শক্তি কেন্দ্র হওয়ার পরিকল্পনার এটি একটি ছোট অংশ। 2030 সালের মধ্যে পুনর্নবায়নযোগ্য শক্তির পরিমাণ 3 গুণ করার লক্ষ্যে দেশ বেশ কিছু বড় প্রকল্প নিয়েছে। গত কয়েক বছরে ভারতের পুনর্নবায়নযোগ্য শক্তির ক্ষমতা কয়েক গুণ হয়েছে। শক্তির ক্ষেত্রে এর আনুপাতিক হার আজকের দিনে প্রায় আমেরিকার সমান। চীন এদের দুজনের থেকেই এগিয়ে। পুনর্নবায়নযোগ্য শক্তি আসলে মুদ্রার মাত্র একটা পিঠ। ভারত সব রকমভাবে চেষ্টা করে যাচ্ছে। ভারতে আজ কয়লা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, যেখানে আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়নের মতো শিল্পোন্নত দেশ জীবাশ্ম জ্বালানির কারখানা বন্ধ করছে। ভারতের শক্তির 80% আসে কয়লা থেকে। Coal is still the cheapest source of electricity in India. কয়লা সব থেকে সস্তা শক্তির উৎস। ভারত কয়লা খনি বানাচ্ছে কারণ মানুষ বিদ্যুতের অভাব মেনে নেবে না। আপনারা জানেন, আগে ভারতের অনেক জায়গায় লোডশেডিং হতো। তারা সারাক্ষণ নির্ভরযোগ্য বিদ্যুৎ পেতেন না। They would not get reliable electricity 24/7. এখন অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। মানুষের হাতে যন্ত্রপাতি এসেছে, তার রেফ্রিজারেটর ইত্যাদি কেনার ক্ষমতা হয়েছে। এগুলো চালাতে তাদের বিদ্যুৎ দরকার। And so on and so forth. And they want electricity to use them. এর আগে বিপুল বিদ্যুতায়ন ও পরিকাঠামো প্রকল্পের মাধ্যমে ভোটারদের প্রশংসা কুড়িয়েছেন ভারতের নেতারা। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ এখনও রাজনীতির ক্ষেত্রে প্রাধান্য পায় না। There's no political constituency. এ বিষয়ে কোনো রাজনৈতিক সমর্থন নেই। ভারত অর্থনৈতিক উন্নতি চায়, মানুষও সেটাই চায়, সেটাই করা হচ্ছে।
নতুন পরিকাঠামোর দিকে জোর দেওয়া হচ্ছে। টেকসই ও অটেকসই পণ্যের বাজার বৃদ্ধি পেয়েছে। খুব তাড়াতাড়ি ভারত মার্সিডিজ বেঞ্জের তৃতীয় বৃহত্তম বাজার হয়ে উঠবে। বুঝতেই পারছেন, এটি পৃথিবীর দ্রুত হারে বেড়ে চলা অর্থনীতির মধ্যে একটি। amongst the fastest growing economies in the world. ভারত গ্রিনহাউস গ্যাস নির্গমনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ। এর একটা কারণ 140 কোটির বিশাল জনসংখ্যা। জনপ্রতি কার্বন নির্গমনের হার এখনও শিল্পোন্নত দেশগুলোর সমান নয়। ভারতে ইতিমধ্যে জলবায়ু সংকটের প্রভাব বোঝা গেলেও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে স্পষ্ট আগ্রহ থাকা দরকার। কিন্তু ভোটের লড়াইয়ে শক্তির নিশ্চয়তা ও কয়লাভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন এর উপর প্রভাব ফেলছে। বিজ্ঞানীদের ধারণা, বেঙ্গালুরুতে যেমন তাপমাত্রা বেড়েছে, এটা আরও নিয়মিত হবে। এর ফলে দেশজুড়ে বছরে 1000 জনেরও বেশি মানুষ মারা যেতে পারেন। গত জুনে ফাস্টফুড সংস্থাগুলো বার্গারে টমেটো দিতে পারেনি, কারণ খরা ও বন্যার ফলে কৃষকদের ফলন নষ্ট হয়েছে। তারা দেখছেন কিভাবে তাদের ফলন, জমির উর্বরতা ও জীবিকা প্রভাবিত হচ্ছে। আপনি যদি সমুদ্রের পাশে মৎস্যজীবী সম্প্রদায়ের উদাহরণ দেখেন, তারা সমুদ্রের জলস্তরের বৃদ্ধি সরাসরি দেখছে। পরিবেশের উপরে প্রভাব তারা একেবারে সামনে থেকে দেখছেন। প্রাকৃতিক সম্পদ ধ্বংস, জল সংকট বৃদ্ধি পাওয়া এবং আবহাওয়া পরিবর্তন সমাজের বড় অংশে আঘাত হানছে। এপ্রিলের শুরুতে ভারতের সুপ্রিম কোর্ট আইনিভাবে মেনে নিয়েছে পরিবেশ পরিবর্তন সমগ্র জনসংখ্যার সাংবিধানিক অধিকারকে খর্ব করছে। 2024 সালের সংসদ নির্বাচনে ভারতের দুই বৃহত্তম দল পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত সমস্যাকে ইশতেহারে রেখেছিল। বিজেপি বলেছিল ভারতকে 2070 সালের মধ্যে তারা কার্বন ফুটপ্রিন্ট শূন্য করতে চায়। তারা গাছের সংখ্যা বাড়াতে চায়, 60টি শহরে বাতাসের গুণমান বাড়াতে চায়, নদী পরিষ্কার করতে চায়। কংগ্রেস জানিয়েছিল জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াইয়ে তারা তহবিল গঠনের পরিকল্পনা নিয়েছে। অনেক পরিবেশবিদদের মতে এই পরিকল্পনায় ধোঁয়াশা রয়েছে, এটা সুদূর প্রসারী নয়। ভারত জুড়ে কোনো পরিবেশ কর্মসূচি নেই বা পরিবেশবাদী দল নেই। এরকম একটা পদক্ষেপের জন্য অনেক বাধা পেরোতে হয়। ভৌগোলিক পার্থক্য, জাতিভেদ, আয়ের পার্থক্য, শিক্ষার পার্থক্য, সবকিছু পেরোতে হবে। এরকম সংগঠিত পরিবেশ কর্মসূচি এখনো মানিয়ে নেওয়ার পর্যায়ে রয়েছে। ইউরোপে যেমন আছে, সেরকম কিছু এখানে এখনো নেই। ভারতের লক্ষ্য 2070 সালের মধ্যে পরিবেশ নিরপেক্ষ হওয়া। বিশ্বব্যাপী লক্ষ্যমাত্রা হল উন্নয়নকে 1.5 ডিগ্রির মধ্যে আবদ্ধ রাখা। সেই হিসেবে ভারতের এই লক্ষ্য খুব উচ্চাকাঙ্ক্ষী নয়। ভারত জলবায়ু পরিবর্তনের অন্যতম সাক্ষী। ভারতকে নির্গমন কমাতে হবে, পরিবেশের পরিবর্তনের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। আমার মনে হয় না এই নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে। পৃথিবীর গ্রিনহাউস গ্যাসের 7% ভারত থেকে আসে, তাই জলবায়ু সংরক্ষণের ক্ষেত্রে ভারতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হচ্ছে। পরিবেশ সংকটের সঙ্গে মানিয়ে নেওয়া ও 1.5 ডিগ্রির লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার জন্য পরিবেশের ক্ষেত্রে ভারতের বার্ষিক বরাদ্দের সমান বিনিয়োগ দরকার। নতুন বিনিয়োগ পাওয়া কঠিন, কারণ আন্তর্জাতিক মুদ্রার বাজারে সুদের হার বেশি এবং দেশের ঋণের পরিমাণও ঊর্ধ্বগামী। ক্রেডিট রেটিং সংস্থাগুলোরও ভূমিকা আছে। পাশ্চাত্যের দেশগুলোতে বহুমুখী উন্নয়ন ব্যাংক এবং একাধিক দ্বিপার্শ্বিক সংস্থা রয়েছে। তাদেরও এ ব্যাপারে ব্যাপক ভূমিকা আছে, যাতে কম ঝুঁকিতে পুঁজি পাওয়া যায়। আমার মনে হয় ভারতের মতো উন্নয়নশীল বাজারে আরও বেশি পুঁজি, বেসরকারি বিনিয়োগ, ছাড় এবং অনুদান পাওয়ার মতো ব্যবস্থা গড়ে তুলতে এগুলো বেশ বড় ভূমিকা রাখবে। সবুজায়নের ক্ষেত্রে রীতিমতো উন্নতির পরেও বিশেষজ্ঞরা মনে করছেন খুব তাড়াতাড়ি ভারত পরিবেশগত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে না। সহজে ধার বা বিদেশি বিনিয়োগ না পেলে ভারতের এই স্বপ্ন অধরাই থেকে যাবে। রাজনীতিবিদেরা যথেষ্ট উদ্যোগ না নিলেও ব্যক্তি পর্যায়ে কিন্তু অনেকেই এগিয়ে আসছেন। এমন সমস্ত কর্মসংস্থান বেছে নিচ্ছেন যা পরিবেশ বাঁচাতে ভূমিকা রাখছে। এমনই এক নারীর দেখা আমরা পেয়েছিলাম দিল্লিতে, যিনি নিজের ব্যবসাটি দাঁড় করিয়েছেন অনেক বাধা বিপত্তি অতিক্রম করে, এবং তা নিয়ে তিনি যথেষ্ট গর্বিত। তার কারণ এই ব্যবসা শুধুমাত্র তার নিজের উপার্জনের রাস্তাই নয়, আশপাশে অনেক মানুষের জীবন বদলে দিতেও ভূমিকা রাখছে এবং সহজ করছে পুরসভার কাজও। নিজের মেটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি বা MRF নিয়ে গর্বিত দিল্লির বাসিন্দা ঝর্ণা খাতুন। মাত্র কয়েক বছর আগে তিনি রোদ বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় কাগজ কুড়ুনির কাজ করতেন। এখন নিজের ব্যবসা নিয়ে তিনি খুব খুশি।
इस एमआरएफ से ये फायदा हुआ এমআরএফ চালানোর সুবিধা হলো বাইরের ঝড় বাদল থেকে আমি রক্ষা পেয়েছি। গ্রীষ্ম হোক বা বর্ষা, কাজ চলতে থাকে। धूप हो चाहे ना हो मगर काम चलते रहते हैं। কিন্তু এমআরএফ শুরু করার আগে তাকে অনেক কিছু শিখতে হয়েছে, যেমন কিভাবে বর্জ্য পৃথক করতে হয়, কারা কোন অবস্থায় সেগুলো রিসাইকেলের জন্য নিয়ে যাবে, কিংবা অংশীদারদের সঙ্গে কিভাবে দরাদরি করতে হয় সেসব বিষয়ও। এগুলো শিখতে তাকে সাহায্য করেছে পরিবেশ নিয়ে কাজ করা এনজিও চিন্তন। মানুষজনকে বিপজ্জনক পেশা থেকে সরিয়ে এনে সামাজিক ন্যায় বিচারের চেষ্টা করে তারা। ঝর্ণা খাতুন প্রতি মাসে 10,000 টাকা আয় করেন। আগে আবর্জনা সংগ্রহের কাজ করতেন তিনি ও তার মতো এমন 50 জন এখন এই পথ বেছে নিয়েছেন। ঝর্ণা ও তার সহকর্মীরা পরিবেশ বান্ধব বা সবুজ অর্থনীতির অংশ। পরিবেশ সংরক্ষণ, সম্পদের পরিবেশ বান্ধব ব্যবহার এবং পুনর্নবায়নযোগ্য শক্তির মাধ্যমে যা নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ করে দেয়। বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতে এই কাজগুলোর জন্য ভারতের আরও কর্মী প্রয়োজন হবে। আমাদের হিসাব অনুযায়ী বর্তমানে বায়ু ও সৌরশক্তির ক্ষেত্রে প্রায় 10 লক্ষ মানুষ কাজ করেন। 2030 সালের মধ্যে আরও 35 লক্ষ কর্মসংস্থান হবে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করার পর এনার্জি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন মহেন্দ্রন এমভি। এ নিয়ে তার ডিগ্রিও রয়েছে। এখন তিনি দিল্লির বড় একটি হাসপাতালে পরামর্শদাতা হিসেবে যুক্ত, যেখানে বিদ্যুতের ব্যবহার অনেক বেশি। চিলার প্ল্যান্টে তিনি নানা পরিবর্তন আনছেন, যা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে হাসপাতালের বিদ্যুতের খরচ অনেক কমিয়ে আনবে। বিল্ডিং এনার্জি ম্যানেজমেন্টের ক্ষেত্রে দক্ষ কর্মীদের চাহিদা ইতিমধ্যেই অনেক বেশি। তথ্য বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিকাঠামোগুলোকে পরিবেশ বান্ধব করা যায়, কিন্তু তার জন্যও বিশেষ প্রশিক্ষণ দরকার। আরতি রাজপুত দিল্লির বন বিভাগে কাজ করেন। তিনি ওয়ার্ল্ড লাইফ ফান্ড নামক সংস্থায় রাজ্যের খরচে চালিত একটি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে যোগ্যতা অর্জন করেন। দিল্লির বিখ্যাত লোধি গার্ডেনের একটি অঞ্চলে কাজ করেন আরতি। বেশ কিছু গাছ ও প্রাণীদের বাসস্থান তৈরির ক্ষেত্রে তার কাজ সাহায্য করবে, কিন্তু তার জ্ঞান অন্য জায়গাতেও কাজে লাগছে। I've used the remote sensing tool like in the dense patch of রিমোট সেন্সিং টুলের মাধ্যমে আমি খুঁজে বের করেছিলাম ঘন জঙ্গলের মাঝে রাস্তাগুলো কোথায় যাচ্ছে, কোথায় জলের উৎস ইতোমধ্যেই আছে। সেই অনুযায়ী পরিকল্পনা করছিলাম আগুন লাগলে কোথা থেকে সহজে জল পাওয়া যাবে। to the fire incident if it happens. Many projects come. দিল্লির উন্নয়নের জন্য অনেক প্রকল্প রয়েছে, আমায় দেখতে হয় সেটা বনাঞ্চলে আসছে কিনা। The forest area or not. আরতি রাজপুতের ক্ষেত্রে অতিরিক্ত প্রশিক্ষণ কাজে এসেছে। সেই সময় জি অরিন্দ্রান তার ট্রেনিং অফিসার ছিলেন। তিনি আমাদের বলেন, এরকম প্রকল্প 2/3 অংশগ্রহণকারীদের পরবর্তীতে নতুন কাজ পেতে সাহায্য করে। এদের বেশিরভাগই গবেষণায় যুক্ত হয়েছেন। অনেকেই আছেন টেরিতে, অনেকে আছেন WWF এর মতো নামী সংস্থায়, যারা নানা প্রকল্পের সঙ্গে যুক্ত। তারপর অনেকে গবেষণা সংস্থা এবং বন বিভাগে যোগ দেন। মূলত এই জায়গাগুলোতেই লোকজন যায়। পাখি পর্যবেক্ষকেরাও সংরক্ষিত এলাকায় গাইড হিসেবে যোগ দেন। জ্বালানির নানা উৎস শ্রমবাজারে নানা চ্যালেঞ্জ নিয়ে আসে। যে কর্মীরা নতুন কিছু শিখতে আগ্রহী, তাদের কাজের চিন্তা নেই। ভবিষ্যতে করার মতো তাদের জন্য অনেক কিছুই হয়তো থাকবে। সমস্যা সমাধানের অনেক সৃজনশীল উপায় রয়েছে, আর সেক্ষেত্রে শিল্পের বিকল্প কী বা হতে পারে? শিল্প মানুষের ভাবনা চিন্তা বা দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। আপনি নিশ্চয়ই লানটানা বা পুটুস ফুল দেখেছেন। আপাত দৃষ্টিতে ক্ষতিকর না মনে হলেও এই উদ্ভিদ ভারতের 44% বনভূমিকে গ্রাস করছে, যার ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। কিন্তু এর সমাধান কি? ভারতবর্ষের একটি বিশেষ সম্প্রদায় এই উদ্ভিদ থেকে যা তৈরি করছেন তা সত্যিই অবাক করবার মতো। হাতির এসব বিশাল শিল্পকর্ম ল্যান্টানা বা পুটুস গাছ থেকে তৈরি। এগুলো প্রকৃতি, শিল্প ও সংরক্ষণের মধ্যে সম্পর্কের কথা বলে। সেগুলো বিশেষ দুটি সমস্যার প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করে। প্রথমটি ল্যান্টানা বা পুটুস গাছ নিয়ে।
এই আগ্রাসী প্রজাতি সারা ভারতের জঙ্গলে ছড়িয়ে পড়েছে। এর ফলে স্থানীয় প্রাণীদের চারণের উপযোগী গাছ কমে গিয়েছে, এর মধ্যে রয়েছে হাতিও। সেখান থেকেই দ্বিতীয় সমস্যার উৎপত্তি, বাড়ছে হাতি ও মানুষের দ্বন্দ্ব। পুরো জঙ্গল পুটুস গাছে ভরা, তাই হাতিরা আমাদের জমিতে চলে আসছে। রাতে বাইরে যাওয়া বিপজ্জনক হয়ে উঠেছে। সন্ধেবেলাও জঙ্গলে গিয়ে সবজি, শেকড় বাকড় বা মধু সংগ্রহ বিপজ্জনক হয়ে উঠেছে। পুটুস ঝোপগুলো এত ঘন আমরা বুঝতে পারি না কাছাকাছি বাঘ বা হাতি আছে কিনা। আমাদের দরকারি জিনিসগুলো জঙ্গল থেকে সংগ্রহ করতে পারছি না। ল্যান্টানা কামারা বা পুটুস বিশ্বের প্রথম 10টি আগ্রাসী ফুল গাছের একটি। সপ্তদশ শতকে বাহারি গাছ হিসেবে পরিচিত ছিল পুটুস, যা ভারতের বনভূমির 40% বেশি দখল করে নিয়েছে। স্থানীয় গাছের সঙ্গে স্থান ও উৎসের কারণে এদের সংঘাত বেড়েছে। এই গাছের ফল নানা পশু, বিশেষ করে পাখিদের কাছে খুবই আকর্ষণীয়, ফলে এই গাছ অনেক দূরে ছড়িয়ে যায়। তরস ঠেকাইকারা হাতিদের আচরণ নিয়ে পিএইচডি করেছেন। তিনি পুটুস সমস্যার সমাধানকারী দুটি সংস্থার সহ-প্রতিষ্ঠাতা। পুটুস দিয়ে বানানো এই হাতির মডেলগুলো ভারতের দক্ষিণের অভয়ারণ্যে বুনো হাতির বাসস্থান ফিরিয়ে দেওয়ার উদ্যোগের অংশ। এটা একটা বড় সমস্যা। এই অভয়ারণ্যের 30 থেকে 40% বড় স্তন্যপায়ীদের জন্য নয়, কারণ সেখানে এমন কিছু নেই যা তারা খেতে পারে। ফলে তারা কৃষি জমির আশেপাশে চলে যাচ্ছে। যে কৃষকেরা কৃষি জমি, ক্ষেত খামারের আশেপাশে থাকেন, তাদের সঙ্গে প্রাণীগুলোর সংঘাত হচ্ছে। এদের সরানোর খরচও অনেক। যেই সমস্ত জায়গায় লোকজন পুটুস গাছ ব্যবহার করেন, তাদের সবাইকে নিয়ে বন থেকে গাছগুলো সরিয়ে ফেলা দরকার। বেত্তা কুরুম্বা সম্প্রদায়ের এই নারীরা দক্ষিণ ভারতের নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভে থাকেন। 5,500 বর্গ কিলোমিটারের এই অভয়ারণ্য সারা পৃথিবীতে এশিয়ার হাতির বৃহত্তম আশ্রয়। তারা পুটুস থেকে হাতির মূর্তি বানানো শিখেছেন। এই ভাস্কর্য মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থানের নিদর্শন। এটাই তাদের জীবিকা। আমরা জঙ্গলে বুনো হাতি দেখেছি। তারপর যখন এই মূর্তিগুলো দেখি খুব আনন্দ হয়। শুরুতে আমরা ছোট আকারের হাতির মডেল বানাতে শিখি, পরে আমরা প্রাপ্তবয়স্ক আকারের হাতির মডেল বানানো শিখি। আমি 5 বছর ধরে এই কাজ করছি। কাঠি দিয়ে মূল কাঠামো বানাতে এগুলো ফুটিয়ে ছাল ছাড়িয়ে পরিষ্কার করতে হয়। নির্মাতারা আমাদের কাঠামো বানিয়ে দেন, সেটা ব্যবহার করে আমরা হাতি বানাবো। মধুমালাই টাইগার রিজার্ভ তামিলনাড়ুতে অবস্থিত। এর 600 বর্গ কিলোমিটারের 40%ই আগ্রাসী পুটুস গাছে ঢাকা। আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা অলাভজনক সংস্থা শোলা ট্রাস্টের অংশ। তারা ভারী যন্ত্রপাতি দিয়ে এই গাছগুলো উপড়ে ফেলেন। তারা প্রতিদিন 2 থেকে 5 টন পুটুস গাছ সরিয়ে ফেলেন। উপড়ে ফেলা গাছগুলো কুচি কুচি করে মূল্যবান বায়োমাস বানানো হয়। 2020 সাল থেকে শোলা ট্রাস্ট তামিলনাড়ু, কর্ণাটক ও কেরালার প্রায় 100 হেক্টর জমি থেকে প্রায় 150 টন পুটুস গাছ পরিষ্কার করেছে। এর ফলে মুদুমালাই ব্যাঘ্র অভয়ারণ্যের প্রাণীদের উপকার হয়েছে। இப்போ நம்ம எக்ஸ்ட்ராக்ஷன் பண்ண பிளாட்ல வந்துட்டு আমরা এমন জমি থেকে পুটুস গাছ সরিয়েছি যেখানে আগে কোনো জীবজন্তু দেখা যেত না। சாம்பார் டியர் வந்து ஒரு கூட்டம் ஃபுல்லா இருக்கு. ஃபர்ஸ்ட் சாம்பார் டியர் এখন আমরা ওই জমিতে প্রতিদিন প্রায় 100-র বেশি সম্বর হরিণ ও চিতল হরিণ দেখতে পাই। ஒரு 100க்கு மேலலாம் வந்து நம்ம பிளாட்ல வந்துட்டு ডেইলি பார்க்க முடியுது। আর পুটুস দিয়ে বানানো সেই হাতিগুলো নানা দেশে তাদের প্রায় 400টি মডেল রপ্তানি করা হয়েছে। এই কাজে 180 জন আদিবাসী শিল্পী যুক্ত। 2021 সালে পুটুস দিয়ে বানানো হাতির মডেলগুলো নিয়ে লন্ডনে প্রদর্শনী হয়েছিল, সেটা বেশ সফল হয়েছিল। 2023 সালে অলাভজনক সংস্থা দ্য রিয়েল এলিফ্যান্ট কালেকটিভ রাজা চার্লসের দেওয়া বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার পায়। এখন আমার কাজ আছে। ওরা আমাদের মজুরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেন। আমাদের যা দরকার আমরা সেটা তুলে নিয়ে বাকিটা ব্যাংকে রেখে দিই। এই অর্থ দিয়ে সন্তানদের পড়াশোনা বা চিকিৎসার খরচ যোগাই।
আমি এই কাজ করতে ভালোবাসি। পুটুস দিয়ে বানানো হাতির মডেলগুলো সত্যি অভিনব। সৃষ্টিশীল এই মডেলগুলো মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত কমানোর অনুপ্রেরণা। অনুপ্রেরণা যোগানোর মতন প্রতিবেদন বটে। আচ্ছা, আপনি কি এমন কোনো অসাধারণ উদ্যোগের গল্প বা সমাধানের কথা জানেন? তাহলে তা আমাদেরকে ইমেলে লিখে জানাতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।